জাভাস্ক্রিপ্টে কোড লেখাকে একদম বদলে দেওয়া একটা জিনিস নিয়ে আজ কথা বলা যাক। সেটা হলো অ্যারো ফাংশন। ES6 এর এই ফিচারটা কোডকে অনেক বেশি ক্লিন আর মডার্ন করে তুলেছে। কোড লিখতে লিখতে এই প্রশ্নটা প্রায় মাথায় আসে তাই না? বিশেষ করে যখন একই ধরনের ছোট ছোট ফাংশন বারবার লেখার দরকার হয়। এর একটা দারুণ সমাধান কিন্তু আছে, আর সেটাই হলো অ্যারো ফাংশন। কিন্তু এই নতুন জিনিসটার আসল মজাটা কি সেটা বুঝতে হলে চলুন তো একবার পেছনে ফিরে দেখি। মানে আগেকার দিনে আমরা কিভাবে ফাংশন লিখতাম সেটা দিয়েই শুরু করা যাক। ধরুন আমাদের একটা খুবই কমন কাজ করতে হবে। একটা ডেট স্ট্রিং দেওয়া আছে যার ফরম্যাটটা হলো বছর, মাস, দিন। আমাদের কাজ হলো এই স্ট্রিংটা থেকে শুধু বছরটাকে আলাদা করে বের করে আনা। তো পুরনো সিস্টেমে আমরা কি করতাম? ফাংশন কিওয়ার্ডটা লিখতাম, তারপর ফাংশনের একটা নাম দিতাম, যেমন গেট হিয়ার। এরপর প্যারামিটার হিসেবে ডেট স্ট্রিংটা নিতাম আর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রিটার্ন লিখে দিতাম। ব্যাস, স্ট্রিংয়ের প্রথম 4টা ক্যারেক্টার চলে আসতো। এটাই ছিল স্ট্যান্ডার্ড নিয়ম। এবার তাহলে আসল চমকটা দেখা যাক। মানে এই একই কাজ অ্যারো ফাংশন দিয়ে করলে ব্যাপারটা ঠিক কতটা সহজ আর ছোট হয়ে যায়। এখানে পাশাপাশি দুটো কোড দেখা যাচ্ছে। বাম দিকে আমাদের পুরনো পরিচিত পদ্ধতি, আর ডান দিকে অ্যারো ফাংশন। খেয়াল করেছেন? ফাংশন শব্দটা নেই, সেকেন্ড ব্র্যাকেট নেই, এমনকি রিটার্ন শব্দটাও গায়েব। কোডটা এক লাইনে কি দারুণ ক্লিন আর ছোট হয়ে গেছে। এর পেছনের ম্যাজিকটা কি? এর নাম হল ইমপ্লিসিট রিটার্ন। এটা অ্যারো ফাংশনের বলতে গেলে সবচেয়ে বড় পাওয়ার। মানে হলো ফাংশনে যদি একটাই লাইন থাকে তাহলে আর কষ্ট করে রিটার্ন লিখতে হবে না। অ্যারো সাইনটার মানে ইজ ইকুয়াল টু এর ডান দিকে যা থাকবে সেটাই অটোমেটিক্যালি রিটার্ন হয়ে যাবে। তবে এই সুবিধার পুরোটা নিতে হলে কিছু নিয়মকানুন তো মানতেই হবে। চলুন সেই জরুরি নিয়মগুলো একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, যদি প্যারামিটার একটা না হয়ে একাধিক হয় তখন কি করতে হবে? নিয়মটা খুবই সোজা। একাধিক প্যারামিটার থাকলে সেগুলোকে একটা প্রথম বন্ধনী বা প্যারেনথিসিসের ভেতর রাখতে হবে, যেমন a, b। আর একটা মজার ব্যাপার হলো আজকালকার অনেক কোডিং টুল কোড সুন্দর রাখার জন্য একটা প্যারামিটার থাকলেও এই ব্র্যাকেটটা নিজে থেকেই দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু ফাংশনটা যদি সবসময় এক লাইনে না হয়, যদি এর ভেতরে আরও কয়েক লাইন কোড লেখার দরকার পড়ে, তখন কি হবে? সেক্ষেত্রে আমাদের আবার পুরনো বন্ধুর কাছেই ফিরতে হবে, মানে কার্লি ব্রেস বা ব্র্যাকেটস। এটা দিয়ে আমরা একটা ফাংশন ব্লক তৈরি করতে পারি আর এর ভেতরে যত খুশি কোড লেখা যায়। কিন্তু এখানে একটা খুব জরুরি ব্যাপার আছে। খুব মন দিয়ে খেয়াল করতে হবে যে যখনই এই কার্লি ব্রেস ব্যবহার করা হবে, ওই যে ইমপ্লিসিট রিটার্নের ম্যাজিক, ওটা কিন্তু আর কাজ করবে না। তখন নিজে থেকে মানে এক্সপ্লিসিটলি রিটার্ন কিওয়ার্ডটা লিখতেই হবে। যদি না লেখা হয়, ফাংশনটা কিন্তু আনডিফাইন্ড রিটার্ন করবে। আর এটা এমন একটা বাগ যা খুঁজে বের করা বেশ ঝামেলার। বেশ, তাহলে তো নিয়মকানুন জানা হলো। এখন প্রশ্ন হলো, এই অ্যারো ফাংশনগুলো ব্যবহার করার বেস্ট জায়গা কোনটা? মানে কখন এগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি লাভ? সাধারণত অ্যারো ফাংশনগুলোকে একটা ভ্যারিয়েবলে রেখে দেওয়া হয়, যেমনটা এখানে দেখা যাচ্ছে, কনস্ট গেট ইয়ার। এর সবচেয়ে বড় সুবিধা হল ফাংশনটাকে পরের নাম ধরে খুব সহজে কল করা যায়। এতে কোড অনেক বেশি অর্গানাইজ থাকে। টেকনিক্যাল ভাষায় বলতে গেলে পুরনোটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন, আর এই নতুন স্টাইলটাকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন। এদের মধ্যে হোয়েস্টিং বলে একটা কনসেপ্টের পার্থক্য আছে। সহজ কথায়, ফাংশন এক্সপ্রেশনকে ডিফাইন করার আগে ব্যবহার করা যায় না। এটা অনেক সময় কোডকে আরও প্রেডিক্টেবল করে আর ভুল এড়াতে সাহায্য করে। তাহলে সারমর্মটা কি দাঁড়ালো? যখনই কোনো ছোটখাটো এক লাইনের কাজ করতে হবে, বিশেষ করে কলব্যাক ফাংশন লেখার সময়, অ্যারো ফাংশনের চেয়ে ভালো আর কিছু নেই। শুধু আর্গুমেন্ট দিন, একটা অ্যারো দিন, আর কাজ শেষ। কোড হয়ে যায় অনেক ছোট আর পড়তেও অনেক সুবিধা। তাহলে পরের বার যখন একটা কলব্যাক ফাংশন লেখার দরকার পড়বে, পুরনো ফাংশন কিওয়ার্ডের বদলে এই মডার্ন অ্যারো ফাংশনটা একবার ট্রাই করে দেখলে কেমন হয়? ব্যাপারটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো।